এখানে এরকম একটা ডাস্টবিন দিচ্ছিল, ফুড ওয়েস্ট বিন, মানে শুধুমাত্র খাবারের উচ্ছিষ্ট ফেলার জন্য। তো আমি সেটা নিয়ে এসেছিলাম বাড়িতে। তো এখানে লেখাই ছিল যে তোমার যদি একটা লাগে তুমি নিয়ে যেতে পারো, কিন্তু ফুড ওয়েস্টটা এখানে ফেলে যেতে হবে, মানে খাবারের উচ্ছিষ্ট যেটা আমরা খাই না সেখানে ফেলে আসতে হবে। আমি প্রথমে দেখে একটু অবাক হয়েছিলাম, তারপরে যাই হোক ভালোই লাগলো নিয়মটা। যাই হোক, নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে। আজকে আমি বানাচ্ছি হচ্ছে যে ধোসা। আমি কোনোদিনও জীবনে কোনোদিন বানাইনি, অনেস্টলি বলছি। আজকে আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি বাড়িতে ধোসা বানাবো। সেই জন্য কালকে রাতের বেলায় আমি যখন রাতের বেলায় ভিডিও এডিটিং সমস্ত কিছু করে শুচ্ছিলাম, তখন ভাবলাম যাই রাত 2টোর সময় কালকে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম। সেটা হচ্ছে চাল, আর একটু চানার ডাল, আর একটু উড়াদ ডাল, মানে যেটাকে বিরির ডাল বলে। এই 3টে উপকরণকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায় কালকে। তো আজকে সকালবেলায় এটা ভালোভাবে জল ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটাতে আমি চাল অল্প করেই জাস্ট বানিয়ে দেখলাম যে হয় কিনা, আগে দেখি, কারণ আগে যদি যদি আবার না ওঠে তাওয়া থেকে তাহলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্যই ভাবলাম যে 1 কাপ চাল দিয়েছিলাম, হাফ কাপ চানার ডাল দিয়েছিলাম, আর তার থেকেও কম উড়াদ ডাল দিয়েছিলাম। এবার এটাকে পেস্ট করে নিচ্ছি লঙ্কা, রসুন আর আদা দিয়ে, আর একটু জিরে দিয়ে এটাকে এখন বেটে নিচ্ছি। দেখা যাক কেমন হয়, আমি তো কোনোদিন করিনি, নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো এটা দেখার পর আমার দিদি বলছে যে কি করে বানালি বল। তো সবাই বলছে যে এটা আমি নিজেও ভাবতে পারিনি যে আমি ধোসা বানাতে পারবো। তোমরাই দেখো লাস্ট অব্দি ধোসা হয় কিনা। নুন দিয়েছিলাম একটু, নুন দিয়ে এটাকে এবার পেস্ট করে নিলাম। এই যে দেখো, পেস্টটা কিন্তু হয়ে গেছে। খুব একটা ঢিলেঢালাও হয়নি, আবার খুব একটা ইয়েও হয়নি। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এরকম থিকনেসও রয়েছে। আরেকটু জল দিয়ে পাতলা করতে হবে, সেজন্য আমি আরেকটু জল দিয়ে পাতলা করেছিলাম। এবার চলো দেখা যাক যে ধোসাটা কেমন হয়। এই প্রথমে একটা দিয়েছি, একটা দিয়ে আগে দেখি ওঠে কিনা, তারপরে আমি ভেবেছি যে ভিডিও করবো না, আগে আমি দেখবো যে উঠছে কিনা, তারপরে ভিডিও করব। সেই জন্য ভয়ে ভয়েই ভিডিওটা করেছি। কিভাবে বানিয়েছি এবার প্রথম থেকে বলছি, স্টেপ বাই স্টেপ, ওকে। প্রথমে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপরে এর ওপর একটু ঠান্ডা ঠান্ডা জলের ছিটা দিলাম। তারপরে এটাকে টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিচ্ছিলাম। টিস্যু পেপার না হলেও তোমরা বাড়িতে যে কোনো পরিষ্কার কাপড় দিয়েও মুছে নিতে পারো। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়াম, মানে একটু মিডিয়াম করিয়ে রাখবে। এবার দেখো আমি এখানে এবার ব্যাটারটা দিচ্ছি কেমন করে। প্রথমটা দেখলাম উঠেছে, তারপরে ভাবলাম ঠিক আছে চলো আমি তাহলে ভিডিওটা করে দেখাই আমি কেমন করছি। এইভাবে স্প্রেড করে নিয়েছিলাম, আর যেখানে যেখানে দেখছিলাম গর্ত হয়ে গেছে সেখানগুলোতে আবার একটু দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখলাম বানানোটা ওই যেমন করে আমার মায়েরা বানাতো সরু চাকলি, বা ওই আরেকটা কি যেন বড়া, ঠিক সেরকমই পাটিসাপটার মতো। এটা তো আমারও মনে হচ্ছে যে এটা সেরকমই, শুধু একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এটাকে ইয়ে করতে হবে। আর তো লোহার প্যান থাকলে ভালো হতো, লোহার জিনিস যেহেতু ছিল না, তো এই জন্য আমার কাছে যা ফ্রাইং প্যান ছিল সেটা দিয়েই করেছি। এই ফ্রাইং প্যানটাতে আবার দেখো একদিকটা উঠে গেছে আর একদিকটা হচ্ছে বসে গেছে, এই রকম অবস্থা, মানে পুরোটাতে সমানভাবে তাপটা পাচ্ছে না নিচে থেকে, সেই জন্য একদিকটা ঠিকঠাক হচ্ছে আর একদিকটা কাঁচা রয়ে যাচ্ছে। এই হয়ে গেছিল মুশকিল ধোসাটা। তো যাই হোক, এবার আমি দেখাই যে এটার ওপরে একটু তেল স্প্রে করে দিতে হবে, বা বাটারও দিতে পারো এটাকে ক্রিস্পি করার জন্য, না হলে একটু ল্যাদলাদে থেকে যাবে। তো তাই আমি একটু তেল স্প্রে করে দিলাম। আরেকদিকে আমি চাটনিটা বানাবো বলে এখানে তেল দেওয়ার পর কিছুটা সর্ষে বেছে নিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন থেকে। তো তারপরে দিচ্ছি রসুন, আর তারপরে দেব পেঁয়াজ। এগুলোকে আমি আস্তে আস্তেই ছাড়ছিলাম, ভয় লাগছিল তেলটা ছিটকে লাগবে বলে। তারপরে পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ পর একটু কারি পাতা দিতে হবে। কারি পাতাটা দেওয়ার পর কিছুক্ষণ পর দিতে হবে টমেটো।
তারপরে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে দেখো ধোসাটা কিভাবে উঠেছে, একদম সুন্দরভাবে প্যান থেকে কিন্তু উঠে গেছে ধোসাটা। একদম দোকানের মতন কি আর হবে, বাড়িতে যেতটুকু হতে পারে সেটাই হয়েছে আর কি। জানিও কমেন্ট করে কেমন হয়েছে। আমি বানিয়ে আমি স্যাটিসফাইড, মানে আমার এটা খুব ভাল লেগেছে বানিয়ে। তারপরে আমি আরেকটা করছি দেখো, ওই একইভাবে একটু ওপরে তেল লাগিয়ে নিতে হবে, তারপরে জল ছিটিয়ে নিতে হবে, তারপর টিস্যু দিয়ে মুছে নিতে হবে। ফ্রাইং প্যানটা যদি আরও ভালো হয় তাহলে জল ছড়ানোর দরকারই পড়ে না, কিন্তু আমার ফ্রাইং প্যানটা তো অনেক দিন আগেকার হয়ে গেছে, পুরনো, তাই এটা এরকম ডোঙ্গা টাইপের হয়ে গেছে, মানে একদিকটা বসে আছে একদিকটা উঠে গেছে আর পাতলা হয়ে গেছে জিনিসটা, উঠে উপরের প্রলেপটা। তাই জল টল ছড়িয়ে দেখলাম যে হয় কি না। যাই হোক, আমি আরেকটা ধোসা বানাচ্ছি এখানে ধোসার ব্যাটার দিয়ে। ধোসা খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবার খেতেই আমার ভীষণ ভালো লাগে, সেটা ইডলি, ধোসা, বিশেষ করে নারকেলের চাটনিটা। সাম্বার খেতেও ভালো লাগে, আমি সাম্বারও বানাই। এখানে এসে আমার একটা সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তারপরে তার কাছে আমি অনেক কিছুই বানানো মোটামুটি শিখেছিলাম, তাই এখানে এসে সাউথ ইন্ডিয়ান খাবারের প্রতি আমার নেশাটা আরও বেশি বেড়ে গেছে, কারণ ওদের কাছ থেকে গল্প শুনি। আর তাছাড়া সাউথ ইন্ডিয়ান ফুড খেতে তো খুব ভালো লাগে। আমার যেখানে বাড়ি মানে বর্ধমানে তো ধরো ধোসা টোসা পাওয়া যেত, ধোসা মশালা ধোসা, তো ওগুলো তো কিনেই খেতাম, কিন্তু এখানে তো আর অত মানে কাছাকাছি দোকান নেই বা কিছু, তাই বাড়িতে বানানো ছাড়া তো উপায় নেই। আছে দূরে, আগের দিন তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা যেখানে গেছিলাম সেখানে লাইভ কাউন্টারে ধোসা পাওয়া যাচ্ছিল, তো ওটা তো অনেক দূরে, আর সবসময় প্রতিদিন কিনে খাওয়াও সম্ভব না, মাঝে মাঝে ইচ্ছা করলে বাড়িতে টুকটাক বানালাম, ঠিক আছে। তো দেখো চাটনিটা আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখলাম চাটনিটাতে টমেটোর গন্ধ বেরোচ্ছিল, সেজন্য ওটাকে আমি ফুটতে দিয়ে দিয়েছি, টমেটোটাকে আরেকটু ভাজতে হতো, তো টমেটোটা যেহেতু ভাজিনি তাই ওরকম হয়ে গেছে। দেখো আরেকটা ধোসাও কিন্তু আমি তুলে ফেললাম এখানে, কি সুন্দর ধোসাগুলো ক্রিস্পি হয়েছে আর কি সুন্দর উঠে আসছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ধোসা খেতে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ধোসা না ইডলি কি খেতে ভালোবাসো। অ্যাকচুয়ালি ধোসা খেতে তো ভালো তো লাগে, বাট বেশি কোনো কিছু খেলে দেখবে সেটা আর ভালো লাগছে না। আমরা যখন চেন্নাই গেছিলাম বেড়াতে, চেন্নাই গিয়ে কি হয়েছিল যে আমাদের ওখানে ইন্ডিয়ান মানে যেখানে আমরা জিজ্ঞেস করছি যে দুপুরে লাঞ্চের থালি কোথায় পাওয়া যাবে, ইন্ডিয়ান থালি, তো মানে লাঞ্চ করার জন্য রাইস এসব কিছু, যখনই ওরা দেখছিল হাতে শাখা পলা আছে, সিঁদুর আছে, আমাদেরকে সাজেস্ট করছে হিন্দু হোটেল নন ভেজ, সরি ভেজ ভেজ বলছিল, মানে হিন্দু মানেই ওখানে ভেজ খায় এটা ধরে নিচ্ছিল, তাই আমাদেরকে দেখাচ্ছিল যে ওই মানে যে কোনো হিন্দু হোটেল দেখিয়ে দিচ্ছিল যেখানে শুধুমাত্র ওই তার টক জাতীয় জিনিসই পাওয়া, মানে আমি দেখছিলাম যে আমাদেরকে খেতে দিয়েছে অনেক কিছু, রাইস দিয়েছে, রুটি দিয়েছে, অনেক কিছু খেতে দিয়েছে, আর সব তরকারির মধ্যেই একটা টক ভাব আছে, মানে এই ডাল ওই ডাল, মানে আমি অত তো নাম জানি না আমি, বাট আমাদেরকে খেতে দিয়েছে অনেক পদ, 7-8 রকমের পদ দিয়েছে খেতে, সবই খেতে ওই টক ধরনের। আর ওখানে থেকে থেকে আমরা দুবেলাই ব্রেকফাস্ট এবং ডিনারে ধোসা আর ইডলি এত পরিমাণে খেয়েছি যে ওখানে মানে অতিষ্ঠ হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যে বাবারে এবারে একটু ঝাল, না আমাদের বাঙালিদের একটু স্বাদ পেলে ভালো হতো বাঙালি খাবার দাবারের, এটা ভাবছিলাম। তারপরে বাড়ি এসে এই ভারতীয় মানে আমাদের বাঙালিদের তরকারি খেয়ে একটু শান্তি। এই যে দেখো আমার এখানে ধোসা রেডি হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। চাটনিটা কেমন হয়েছে দেখতে সেটা আগে বলো, তারপরে আমি তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। এখানে আরও কিছুটা করছিলাম আমি ধোসা, আর ওইদিকে চাটনিটা ফুটতে দিয়ে দিয়েছি, কারণ ওটাকে একটু খেয়ে দেখলাম যে চাটনিটাতে টমেটোর গন্ধ রয়ে গেছে বললাম, তো চাটনিটা একটু ফুটতে দিয়েছি, তারপরে ওটা খেতে দুর্দান্ত হয়েছিল, কারণ ওটাতে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তারপরে শুকনো লঙ্কা দেওয়া আছে, একটু ঝাল ঝাল, টমেটোর জন্য একটু টক টক, দারুণ খেতে হয়েছিল ওটা। নারকেলের চাটনিটাও আমি বেশিরভাগ সময় বানিয়ে থাকি, বাট আজকে তাড়াহুড়ো ছিল বলে সে আবার বাদাম ভেজে বাদামটাকে আবার পেস্ট করে আবার চাটনি বানাতে থাকলাম, যে অত ঝামেলা দরকার নেই, আজকে এই শর্টকাটে এটা বানিয়ে ফেলি।
কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি এটা বানাচ্ছিলাম ব্রেকফাস্টে। তাও যাই হোক, প্রত্যেক দিন বলি না যে আমার এটা সেটা খেতে ইচ্ছা করে, ব্রেকফাস্টে একই জিনিস খেতে ভালো লাগে না। আমার মা বলতো যে আমি ব্রেকফাস্টে, আমাদের ওইদিকে তো ধরো মুড়ি খায় সকালবেলায়, তো আমি মুড়ি খেতে চাইতাম না বলে মা বলতো যে তোকে এমন জায়গায় বিয়ে দেবো যেখানে তোকে ব্রেকফাস্টে মুড়ি খেতে হবে না, মানে জলখাবারে মুড়ি খেতে হবে না। তারপরে আমি যখন আমার খুব মিষ্টি খেতে ভালোবাসে, তো আমার মা বলতো যে এমন জায়গায় বিয়ে দেবো যাদের বাড়িতে মিষ্টির দোকান থাকবে, এইসব বলতো আমাকে। তো যাই হোক, যার যেটারে লেখা থাকে কপালে সেখানেই হয়। এই যে দেখো, এই যে ধোসা করতে করতে এই জায়গাগুলোতে গর্ত হয়ে গেছিলো বলে আমি আবার ওইগুলোতে ওই ব্যাটারটা আবার একটু দিয়ে দিলাম যাতে ঠিকঠাকভাবে উঠে আসে। খাওয়া দাওয়া করে নিয়ে আমি এখন চলে গেলাম জিমে। দেখো আজকে কি রোদের জোর, এখন এই রোদে রোদে চলে এসেছি আমি জিমে। আমি দুদিন ধরে বলছিলাম আপনাদের যে এখনও, মানে কদিন ধরেই বলছিলাম যে এখানে মে মাস শেষ হতে চললো, এখনও গরম পড়লো না, ঠান্ডাই রয়ে গেছে। বাট এই 3-4 দিন ধরে খুবই গরম পড়েছে। মানে এখানে রোদটা মনে হচ্ছে আরও ক্লোজ, আরও কাছ থেকে মনে হচ্ছে যেন ডিরেক্ট পুড়িয়ে দিচ্ছে গা হাত। মানে এখানে এমন গরম যেখানে ঘাম হয় না বেশি, কিন্তু রোদের জোরটা প্রচুর, মানে হিউমিডিটি কম, মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, তাই এখানে বেশি ঘাম হয় না। বাট হিটটা সহ্য করা যায় না এরকম গরম, খুব ঠান্ডা আবার খুব গরম যখন গরম হয়। তো এটাই বলা ছিল। যাই, এখন কিছুক্ষণ করে নিয়ে বাড়ি চলে যাবো আবার। জিম থেকে বাইরে বেরোলাম, মনে হচ্ছে যেন লু বইছে, এত গরম। আর ভেতরে তো এসি আছে, এসি থেকে বেরোলে তো আরও বেশি কষ্ট হয়। আসলে আমাদের শরীরগুলো এখানে থেকে ওই জন্যই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে যতক্ষণ থাকি অল টাইম তো এসি, মানে এখানে যে মেশিনটা আছে সেটাতেই ঠান্ডা হয়, সেটাতেই গরম হয়। তো অল টাইম যদি সেটা চলতে থাকে তাহলে তো আমাদের শরীরটা ওইভাবেই অভ্যস্ত হয়ে যাচ্ছে না। মানে ধরো যখন শীতকালে গোটা ঘরটা গরম থাকে আর গরমকালে গোটা ঘরটা অলওয়েজ ঠান্ডা, তাহলে বাইরে গিয়ে সহ্য ক্ষমতাটা হবে কি করে যে গরম সহ্য করব, তাই না? আজকের ভিডিওটা দেখলাম অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় ভিডিও হয়ে গেলে তোমাদের দেখতে ইচ্ছা করবে না, তাই এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। টাটা।